স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, লাস্ট ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করেছি, কারো কোনো কোশ্চেন আছে? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আমরা দেখেছি, সেখানে কারো কোনো কোয়ারি আছে, শেয়ারিং আছে? আচ্ছা, যদি না থাকে, যদি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তো আমাদের কর্পোরেট গভর্নেন্স, সরি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই চ্যাপ্টারে জাস্ট আমাদের এই যে জিআরআইটা বাদ ছিল, রিপোর্টিং স্ট্যান্ডার্ড, জিআরআই। এটা আমরা আজকে একটু দেখবো। তো তার আগে আমি একটু জাস্ট আবারও একটু আপনাদের সাথে রিপিট করব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনসেপ্টটা। অ্যাকচুয়ালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আগে যে কনসেপ্টটা ছিল, এটা একটা লাইক ফিলান্থ্রপিক একটা কনসেপ্ট, যে জাস্ট টু ডোনেট দ্য সোসাইটি। কিন্তু এটা উইথ দ্য প্যাসেজ অফ দ্য টাইম ইট এক্সপান্ডেড ইটসেলফ টু থ্রি ক্যাটাগরাইজড ইনটু এনভায়রনমেন্টালি, সোশ্যালি অ্যান্ড উইথ গভর্নেন্স। তো তিনটা ক্যাটাগরিতে এটা এক্সপান্ডেড হয়েছে, যে corporation is liable and corporation will be measured the performance of on the basis of environment, performance on the basis of society, and on the basis of governance. তো অ্যাকচুয়ালি এই তিনটা সেক্টরে, একটু প্লিজ মিউট করে রাখবেন। শাহাব উদ্দিন, আপনার জায়গা থেকে সাউন্ড আসতেছে, প্লিজ একটু মিউট করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি কর্পোরেট রেসপন্সিবিলিটি
এই তিনটে জায়গাতে বর্তমানে এসে দাঁড়িয়েছে। একটা হচ্ছে এনভায়রনমেন্টালি একটা অর্গানাইজেশন কতটুকু রেসপন্সিবল, লায়াবল, অ্যাকাউন্টেবল। হ্যাঁ, যখন আপনি অ্যাকাউন্টেবল হবেন তখন হচ্ছে যে আপনাকে রিপোর্টিং করতে হবে, তখন আপনার হচ্ছে যে রিপোর্টিং এর প্রশ্নটা আসে। আচ্ছা, তার আগে একটু বলে নেই এই তিনটা ফ্যাক্টর একটা অর্গানাইজেশনের লংজিবিলিটি বা সাস্টেনেবিলিটি, যেটা আমরা বলি যে এবিলিটি টু রান ইন লং টার্ম, দ্যাট ইজ কল্ড সাস্টেনেবিলিটি। তো একটা অর্গানাইজেশনকে লং রেঞ্জে লং টার্মে, হ্যাঁ, তাকে সাকসেসফুলি বা সাস্টেইন করার মানে তিনটা কম্পোনেন্ট বের করেছে, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল, আর হচ্ছে সোসাইটাল, আর একটা হচ্ছে গভর্নেন্স। তো এই তিনটে জায়গাতে এখন এনভায়রনমেন্টালের ক্ষেত্রে বিশাল স্কোপ। যে এনভায়রনমেন্টালের ক্ষেত্রে হচ্ছে যে আপনি আহ কিভাবে এনভায়রনমেন্টকে আপনি হেল্প করছেন, আপনার অর্গানাইজেশন এনভায়রনমেন্টকে মানে কলুষিত মানে পলিউটেড করছে না। হ্যাঁ, ভাইরাস আপনার এনভায়রনমেন্টকে ঠিক রাখছে ফর দ্য ফিউচার জেনারেশন, ফর দ্য ফিউচার। এখন এই ঠিক রাখতে যে আপনাকে তখন কস্ট হচ্ছে, যে আপনি কিভাবে এনভায়রনমেন্টকে মেনটেন করবেন, কিভাবে এনভায়রনমেন্টকে পলিউট করবেন না, তখন আপনার কস্ট হচ্ছে। তো এই কস্ট গুলো কিভাবে রিপোর্টিং করা যায়, তখন আপনার কনসেপ্ট আসতেছে কার্বন অ্যাকাউন্টিং কনসেপ্ট। কার্বন অ্যাকাউন্টিং কনসেপ্ট লাইক ইজ এ কনসেপ্ট দ্যাট মেজার্স and track the carbon emission and quantify the carbon emission and record in the uh, financial books or statements, and that is report to the stakeholder. তা এই যে রিপোর্ট টু দ্য স্টেক হোল্ডার, সেই জায়গা থেকে যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি রিপোর্ট। তার মানে রিপোর্ট বেসড অন ইএসজি, এনভায়রনমেন্ট, সোসাইটি অ্যান্ড গভর্নেন্স, দ্যাট ইজ কল সাস্টেনেবল রিপোর্ট। টোডো রিপোর্ট ইজ কল রিপোর্টিং, and to whom report, actually to the stakeholder. If you report based on environment, society and governance, that is called sustainability reporting. এখন এই রিপোর্টিংটা করার জন্য অ্যাকচুয়ালি রিপোর্টটা কোন ফরম্যাটে কিভাবে করবেন, যাতে করে আপনার তিনটা বিষয়ের মধ্যে যত বিষয় আছে সবগুলো আপনি কমপ্লাই করা যাবে, যাতে করে সবার ইন্টারেস্টটা সেখানে থাকবে, এমপ্লয়ের ইন্টারেস্ট থাকবে, কাস্টমার ইন্টারেস্ট থাকবে, গভর্নমেন্টের ইন্টারেস্ট থাকবে, রেগুলেটরি বডির ইন্টারেস্ট থাকবে, শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট থাকবে, ইনভেস্টরের ইন্টারেস্ট থাকবে, সবার ইন্টারেস্টটা কিভাবে প্রায়োরিটাইজড হবে যে রিপোর্টে। তো সেই রিপোর্টটাকে বলছে সাস্টেনেবিলিটি রিপোর্ট। এই রিপোর্টটা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা ফ্রেমওয়ার্ক দিয়েছে, তারা স্ট্যান্ডার্ড দিয়েছে, যে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি এই রিপোর্টটা করেন তাহলে এটাকে আমরা বলবো সাস্টেনেবল রিপোর্ট। সাস্টেনেবল রিপোর্ট আমরা এই জন্য বলবো যে এই জায়গাতে যত ওয়াইড রেঞ্জ অফ স্টেক হোল্ডার আছে, তাদের যার যেটা যে ধরনের ইনফরমেশন জানা দরকার। যেমন একটা অর্গানাইজেশনের কাস্টমার এক ধরনের ইনফরমেশন জানবে, ইনভেস্টর এক ধরনের ইনফরমেশন জানবে, শেয়ার হোল্ডার এক ধরনের ইনফরমেশন জানবে, এমপ্লয়ি এক ধরনের ইনফরমেশন জানবে, আপনার কম্পিটিটর এক ধরনের ইনফরমেশন জানবে, আপনার গভর্নমেন্ট এক ধরনের ইনফরমেশন জানবে, রেগুলেটরি বডি এক ধরনের ইনফরমেশন জানবে। যার যেটা ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনটা আপনার এই রিপোর্টের মধ্যে পাবে। এখন এই রিপোর্টের মধ্যে কি থাকতে পারে? রিপোর্টের মধ্যে আপনার সবকিছুই থাকবে, যেমন হচ্ছে আপনার উইকনেস থাকবে, আপনার অপরচুনিটি থাকবে, আপনার স্ট্রংনেস থাকবে, আপনার হচ্ছে যে আহ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আপনি কিভাবে ফেলতেছেন সেই বিষয়গুলো থাকবে। যেমন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আমরা যে জিনিসগুলো দেখে থাকি, যে যে জেনারেলি মানে যেগুলো হচ্ছে লং রেন লং রানে আপনার অর্গানাইজেশনের জন্য যেগুলো খারাপ, সেগুলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সিস্টেমেটিক্যালি সেগুলোকে হাইড করে যায়। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজ করে আপনি সেগুলোকে সিস্টেমেটিক্যালি হাইড করে আপনি নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, যেটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলি উইন্ডো ড্রেসিং। তো এইটা পসিবল, বাট আপনার যখন এনভায়রনমেন্টাল রিপোর্টিং বলছে বা সাস্টেনেবল রিপোর্টিং বলছে বা কর্পোরেট রিপোর্টিং বলছে, তো এই জায়গাটাতে সেই জিনিসগুলো আপনি হাইড না করে আপনি প্রেজেন্ট করেন, রিপোর্ট করেন আপনি স্টেক হোল্ডার, যাতে করে স্টেক হোল্ডার আপনার অর্গানাইজেশনের প্রতি ফেইথ বাড়ে, ট্রাস্ট বাড়ে,
আপনার অর্গানাইজেশনের প্রতি তাদের লয়্যালটি বাড়ে। হ্যাঁ, এই কারণে আপনার এই রিপোর্টিংটা করবেন। তো সেই রিপোর্টিং এর অংশ হিসাবে জিআরআই স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইজ খুবই অ্যাকসেপ্টেবল একটা স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ড কি আছে, কিভাবে আছে, আমরা সেই জিনিসটা আজকে দেখবো। জিআরআই এর ফুল মিনিংটা যদি বলি, সেটা হচ্ছে গ্লোবাল রিপোর্টিং একটা ইনিশিয়েটিভ। এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্যাট প্রোভাইডস সাস্টেনেবিলিটি রিপোর্টিং স্ট্যান্ডার্ড, অলরেডি আই সেড টু ইউ, টু হেল্প বিজনেস, গভর্নমেন্ট এন্ড অর্গানাইজেশন। আচ্ছা, শুধু এটা কিন্তু বিজনেসের জন্য এরা স্ট্যান্ডার্ড করে না, এটা গভর্নমেন্টের জন্য স্ট্যান্ডার্ড করে। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশ গভর্নমেন্টের লাস্ট যে গভর্নমেন্টটা ছিল, তাদের একটা এসডিজি গোল ছিল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ছিল, এসডিজি। তো সেটাই অ্যাচিভ করতে পারলে ডেভেলপিং কান্ট্রিতে তারা রিচ করতে পারতো। তো সেখানে যে গোলগুলো আছে, সেই গোলগুলো অ্যাচিভ করতে হবে। সে এখন এই এসডিজির যে গোল ছিল 1 to 17 মোস্ট প্রবাবলি, তো এই গোলগুলো হাউ টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশন, ইভেন হাউ টু রিপোর্ট হোয়েন এভার দে অ্যাচিভ। তো এই ফ্রেমওয়ার্কটা, এই স্ট্যান্ডার্ডটা এই জিআরআই দিত। তো পার্টিকুলার কোনো অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশন ছাড়াও নন প্রফিট অর্গানাইজেশন, দে ক্যান অলসো ফলো দ্য স্ট্যান্ডার্ডস গিভেন বাই দ্য জিআরআই। তো তারা এদের জন্য জেনারেলি স্ট্যান্ডার্ড দিয়ে থাকে, কিন্তু এই স্ট্যান্ডার্ডটা কি করবে? মেজার অ্যান্ড কমিউনিকেট। তারা মেজার করবে এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স পারফরমেন্স, এই তিনটা পারফরমেন্স মেজার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেট করবে। দুইটা জিনিস এই জায়গাটাতে, একটা হচ্ছে আপনি মেজার করবে, আর একটা হচ্ছে কমিউনিকেট করবে। কাদের কাছে কমিউনিকেট করবে বলেন তো একজন? কাদের কাছে কমিউনিকেট করবে? স্টেক হোল্ডারদের কাছে। সরি, স্টেক হোল্ডার। শুনতে পাইনি, বলেন, কেউ একজন বলেন, কাদের কাছে কমিউনিকেট করবে? স্যার স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার, রাইট, থ্যাংক ইউ। স্টেক হোল্ডার, স্টেক হোল্ডারের কাছে কমিউনিকেট করবে। একজন বলেন তো স্টেক হোল্ডার কারা? স্যার স্টেক হোল্ডার বেসিক্যালি এমপ্লয়ি, গভর্নমেন্ট, আদার্স যারা পার্টি রয়েছে, বলেন ক্রেডিটর, বলেন। শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার্স। তার বিজনেসের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্ট আছে সবাই। কারা 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 সেটা বলেন। তার স্যার গভর্নমেন্ট শেয়ার হোল্ডার সাপ্লায়ার। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে? আছে, অবশ্যই আছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আছে? আছে ইয়েস স্যার, স্যার। আছে। বাংলাদেশ ব্যাংক আছে? অবশ্যই আছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এই এই অর্গানাইজেশনটা 1997-এ ফাউন্ডেড হয়েছিল আমস্টারডাম, নেদারল্যান্ডে, তার হেডকোয়ার্টার। এর পারপাসটা ছিল টু প্রমোট কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। দেখেন, দুইটা জিনিস। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মিনস হচ্ছে যে জাস্ট টু ডিসক্লোজ অল। অল মিনস আপনার উইকনেস, আপনার ইম্প্যাক্ট। আপনি যদি নেগেটিভলি এনভায়রনমেন্টের প্রতি ইম্প্যাক্ট ফেলেন, সেটাও যেমন আপনি বলবেন। আপনি যদি পজিটিভ ইম্প্যাক্ট ফেলেন, আপনি সেটাও বলবেন। তাহলে এই রিপোর্ট, এই জিআরআই যে স্ট্যান্ডার্ড সেট করেছে, যে স্ট্যান্ডার্ড ফলো করলে আপনার কর্পোরেট সাস্টেন ট্রান্সপারেন্সি বাড়বে। আর ট্রান্সপারেন্সি অলওয়েজ এনহ্যান্সেস ইওর ক্রেডিবিলিটি। এন্ড দেন অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে? আপনি যখন ফিল করবেন যে সোসাইটির প্রতি আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে, এনভায়রনমেন্টের প্রতি অ্যাকাউন্টেবিলিটি আছে, ইভেন রেগুলারিটি অথরিটি যারা আমার গভর্নেন্স স্ট্রাকচার দিয়ে থাকে, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দিয়ে থাকে, তাদের কাছে অ্যাকাউন্টেবিলিটি আছে। ঠিক আছে? তো এই অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, এই দুইটাকে প্রমোট করবে কি? আপনার সাস্টেনেবিলিটি যে রিপোর্ট তৈরি করবেন ফর দ্য স্টেক হোল্ডার, সেখানে থাকবে। এটাই বেসিক তাদের পারপাসটা ছিল। তাদের ফিচারের মধ্যে যেগুলো ছিল, এটা গ্লোবালি একটা রিকগনাইজড। কেন গ্লোবালি রিকগনাইজড? তারা ইএসজি কে, তিনটা জিনিস কে তারা ইন্টিগ্রেট করেছে। এনভায়রনমেন্ট, সোসাইটি অ্যান্ড গভর্নেন্স কে তারা ইন্টিগ্রেট করেছে। এই কারণে এটা মোস্টলি ইউজড
আর এনভায়রনমেন্টের মধ্যে আবার অনেক জিনিস আছে, সোসাইটির মধ্যে অনেক জিনিস আছে, গভর্নেন্সের মধ্যে অনেক জিনিস আছে। আর আরেকটা হচ্ছে যে এটা মাল্টি স্টেক হোল্ডার, মানে সকল ধরনের ওয়াইড রেঞ্জ অফ স্টেক হোল্ডারকে এই জায়গায় এটাকে ইন্টিগ্রেট করেছে। মানে সবার ইন্টারেস্টটা, মানে সবার যাদের যে ধরনের ইনফরমেশনটা দরকার তারা সেই ধরনের ইনফরমেশনটা এই জায়গাটাতে পাবে। এটা আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে মডিউলার স্ট্রাকচারের ক্ষেত্রে কোম্পানিজ ক্যান কাস্টমাইজ রিপোর্ট বেসড অন ইন্ডাস্ট্রি অ্যান্ড রেলিভেন্স। হ্যাঁ, এখন যদি কোম্পানি কোনো কাস্টমাইজ রিপোর্ট করে নিতে চায় এই স্ট্যান্ডার্ডকে ফলো করে, সেটাও পারবে। কারণ আমরা একটু পরে দেখবো যে তাদের স্ট্যান্ডার্ড গুলো কিভাবে আছে। এই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালিটিকে ফোকাস করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে দিস স্ট্যান্ডার্ডস হেল্পস বিজনেসেস আইডেন্টিফাই কি ইএসজি ইস্যু দ্যাট ইম্প্যাক্ট স্টেক হোল্ডার। ইএসজির যে কি কি ম্যাটেরিয়াল ইস্যু গুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে হাইলাইট করা আছে, যার ফলে আপনার আপনার হচ্ছে যে শেয়ার স্টেক হোল্ডারদের প্রতি কি ইম্প্যাক্ট ফেলতে পারে ইএসজি ইস্যু গুলো, সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এক এরা আরেকটা অ্যালাইন করেছে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ইউনাইটেড নেশন কর্তৃক যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে সেই গোল কিভাবে মিট করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তারা সেই জিনিসটাকে কনসিডার করেছে, কোম্পানিগুলোকে তারা সে সাপোর্টটা দিয়েছে। ঠিক আছে, তো এই অ্যালাইনমেন্ট রেখে করেছে, এটা হচ্ছে ফিচার আমরা বলতে পারি। জাস্ট এটা একটা পরিচিতি আমরা জানলাম। এখন জিআরআই স্ট্যান্ডার্ডটা কিভাবে আছে, এই স্ট্যান্ডার্ডের স্ট্রাকচারটা কিভাবে আছে। স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা তিনটে ক্যাটাগরিতে আছে। একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে সেক্টরাল স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে টপিক স্ট্যান্ডার্ড। আচ্ছা, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডটা হচ্ছে অ্যাপ্লাই টু অল অর্গানাইজেশন। মানে কিছু কমন ইস্যু থাকে না, তো মানে কমন ইস্যু যেটা, মানে যে যেটা সবার জন্য বা সকল ধরনের অর্গানাইজেশন সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতে পারে। ঠিক আছে, সেটা জিআরআই 1 এ ফাউন্ডেশন গাইডলাইন্স ফর ক্রিয়েটিং সাস্টেনেবিলিটি রিপোর্ট, যেমন হচ্ছে যে সাস্টেনেবিলিটি রিপোর্ট কিভাবে হবে, এই গাইডলাইন এটা সকল অর্গানাইজেশনের জন্য সেম। তো সেই জায়গায় বেসিক স্ট্যান্ডার্ড আছে, বেসিক প্রিন্সিপালস আছে, রিকোয়ারমেন্ট আছে সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর জন্য। হ্যাঁ, the structure of the report and how organization should define their boundary and material topic, এগুলো সকল অর্গানাইজেশনের জন্য সেম। It also helps organization understand the purpose of sustainability reporting and introduces key concepts such as materiality, stakeholder inclusiveness, and sustainability context. জেনারেল ডিসক্লোজারের মধ্যে যে ইস্যুগুলো বলেছে, ডিটেইল, এথিক্যাল বা গভর্নেন্স, এই ডিসক্লোজার গুলো সবার মোটামুটি জেনারেল অর্গানাইজেশনের জন্য কিভাবে হওয়া উচিত, কিভাবে এগুলো প্রেজেন্ট করবে, এটা জিআরআই 2 তে বলা আছে জেনারেল ডিসক্লোজার। একটা হচ্ছে ফাউন্ডেশন, মানে এটা হচ্ছে যে আমাদের জিআরআই স্ট্যান্ডার্ড তিনটা ক্যাটাগরিতে আছে। তিনটা ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডটা সকল অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল। তো সেখানে ফাউন্ডেশন, ফাউন্ডেশন হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করবেন, আপনার সাস্টেনেবিলিটি রিপোর্টটা কিভাবে ক্রিয়েট করবেন, এর একটা গাইডলাইন আছে। তো এখন এই গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের সাস্টেনেবিলিটি রিপোর্ট ক্রিয়েট করবে। এটা সকল অর্গানাইজেশনের জন্য সেম ডিরেকশন। তারপর হচ্ছে জিআরআই 2 তে যেটা আছে সেটা হচ্ছে জেনারেল ডিসক্লোজার। জেনারেল ডিসক্লোজারের মধ্যে কি আছে, একটা অর্গানাইজেশনাল ওভারভিউ থাকবে, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, গভর্নেন্স স্ট্রাকচার। এখন অর্গানাইজেশন টু অর্গানাইজেশন তো গভর্নেন্স স্ট্রাকচার ভ্যারি করবে। একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের গভর্নেন্স স্ট্রাকচার আর হচ্ছে আপনার একটা সার্ভিসিং অর্গানাইজেশনের গভর্নেন্স স্ট্রাকচার সেম হবে না। ইভেন আরো কিছু অর্গানাইজেশনের স্ট্রাকচার ভ্যারি করে, যেমন হচ্ছে যে আপনার যদি একটা কোয়েল মাইনিং অর্গানাইজেশন হয় তাহলে তার গভর্নেন্স স্ট্রাকচার আর অন্য একটা অর্গানাইজেশনের গভর্নেন্স স্ট্রাকচার কিন্তু সেম হবে না। সো এই ইস্যুগুলো আছে। আর জিআরআই 3 তে বলছে যে ম্যাটেরিয়াল টপিক, যে কোন টপিকটা আপনার ম্যাটেরিয়াল ইস্যু, কোনটা ম্যাটেরিয়ালিটি ক্যারি করে ইএসজি রিপোর্টিং এর ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে। এখন এনভায়রনমেন্টাল ইস্যু যখন আসবে, সোসাইটাল ইস্যু যখন আসবে, তখন কোন বিষয়টা ম্যাটেরিয়াল সেটাকে আপনার রিপ্রেজেন্ট করতে হবে, সেটাকে আপনি হাইলাইট করে দিতে হবে আপনার রিপোর্টের মধ্যে। দেন সেক্টরাল স্ট্যান্ডার্ডটা হচ্ছে এটা সেক্টর অনুযায়ী তারা আলাদাভাবে স্পেসিফিক স্ট্যান্ডার্ড করেছে। যেমন ওয়েল অ্যান্ড গ্যাস, এই ধরনের কোম্পানির জন্য তারা আলাদা স্ট্যান্ডার্ড করেছে। এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেগুলো আছে তাদের জন্য আলাদা স্ট্যান্ডার্ড করেছে, কারণ এই অর্গানাইজেশন নেচার অনুযায়ী তাদের এনভায়রনমেন্টালি ইম্প্যাক্ট থাকে, সোসাইটাল ইম্প্যাক্ট থাকে। সো এই কারণে এই অর্গানাইজেশনের জন্য স্পেসিফিক, দ্যাট মিনস কাস্টমাইজ তারা গাইডলাইন্স করেছে, যেটা আমরা
জিআরআই এর যখন ফিচার করেছিলাম তখন এই জিনিসটা পেয়েছিলাম। তার মানে এটা হচ্ছে সেক্টরাল স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস কাস্টমাইজ স্ট্যান্ডার্ড। আর টপিক স্ট্যান্ডার্ড তারা করেছে। টপিক মিন হচ্ছে যে এই ইএসজি টপিক, ইএসজি টপিক মানে হচ্ছে এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে সোসাইটি অ্যান্ড গভর্নেন্স, এই তিনটে ইস্যুকে তারা সেন্টার করে তারা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে। যে আপনার এনভায়রনমেন্ট ডিসক্লোজার কেমন হবে, যেমন এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলি যে আপনি কি পরিমাণ এনার্জি ইউজ করেন। যেমন গতদিন আমরা সাস্টেনেবিলিটি একটা যখন রিপোর্ট দেখেছি, তখন গ্রামীণ ফোন বা আপনার হচ্ছে যে স্কোয়ার স্কোয়ার স্কোয়ারের যেটা দেখেছিলাম, স্কোয়ার ফার্মা, তারা বলেছে কি পরিমাণ এনার্জি ইউজ করে, কি পরিমাণ তারা কার্বন ইমিশন করে, তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, তারা এই জিনিসগুলো তারা কিন্তু বলেছিল। তো এগুলো এগুলো আপনার স্ট্যান্ডার্ড জিআরআই দিয়েছে, যে আপনার কিভাবে এনার্জি ইউজ ক্যালকুলেট করবেন, কিভাবে কার্বন ইমিশন ক্যালকুলেট করবেন, হ্যাঁ এগুলো কিভাবে রিপোর্টিং করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আহ এই গাইডলাইন্স গুলো এখানে আছে। তারপরে সোশ্যালের ক্ষেত্রে কি বলছে যে আপনি লেবার রাইটস আমরা যেগুলো জানি, ডাইভার্সিটি, হিউম্যান রাইটস, কমিউনিটি ইম্প্যাক্ট, তার মানে সোসাইটিকে কিভাবে ইনক্লুড করা যায় বা ডাইভার্সিটি নিয়ে আসা যায়, তো সেই স্ট্যান্ডার্ড গুলো দিয়েছে। যেমন এমপ্লয়মেন্ট প্র্যাকটিস, আপনার অর্গানাইজেশন এমপ্লয়মেন্ট প্র্যাকটিস কেমন, তাহলে এইটা কিভাবে রিপোর্ট করবেন সেটা জিআরআই আপনাকে বলে দিয়েছে। চাইল্ড লেবার, অকুপেশনাল হেলথ, সেফটি, লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট এন্ড সাপ্লায়ার্স ডাইভার্সিটি, এই ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডার্ড গুলো আমরা জিআরআই তে পাবো। এটা হচ্ছে আপনার স্পেসিফিক ইএসজি টপিক বেসড, তিনটা টপিক আছে, তিনটা টপিক বেসড। আচ্ছা, তো জিআরআই এর রিপোর্টিং প্রিন্সিপালটা কি করেছে, রিপোর্টিং প্রিন্সিপাল কি কি করেছে এগুলো মোটামুটি আমরা অলরেডি দেখে ফেলছি। তারপরেও যদি আমি একটু শর্ট আউট করি বা লিস্ট আউট করি বা চক আউট করি, সেটা হচ্ছে স্টেক হোল্ডার ইনক্লুসিভনেস। এটা কিন্তু আমরা জিআরআই এর যে ফিচার করেছিলাম সেখানে কিন্তু ছিল, যে আপনার রিপোর্টটা মানে সেটা ছিল মাল্টি, আহ কি ছিল এটা একটু দেখে আসি, মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ, মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ, এখানে সকল স্টেক হোল্ডারকে এনগেজ করা। সেটাই বলছে যে স্টেক হোল্ডার ইনক্লুসিভনেস, ওয়াইড রেঞ্জ অফ স্টেক হোল্ডারকে আপনি ইনক্লুসিভ করতে হবে রিপোর্টটা। তাই জিআরআই রিপোর্টিং প্রিন্সিপালের মধ্যে এটা একটা প্রিন্সিপাল। সাস্টেনেবিলিটি কনটেক্সটে তার রিপোর্ট করা, তার মেটেরিয়ালিটিকে সে এমফাসাইজ দিয়েছে, তার উপর বেসিস করে তার রিপোর্ট করা। তার রিপোর্টে একটা কমপ্লিটনেস থাকবে, তার রিপোর্টে ব্যালেন্স করেছে, কিসের ব্যালেন্স ওয়েতে রিপোর্ট করেছেন, কভারিং বোথ পজিটিভ এন্ড নেগেটিভ আসপেক্ট। দেন ক্ল্যারিটি, ক্ল্যারিটির বিষয়ে বলেছে যে এটা খুবই একটা আন্ডারস্ট্যান্ডেবল ম্যানারে ক্লিয়ারলি রিপোর্টটা করা হবে, যেখানে ডাটাগুলো ইন্টারপ্রেট করা হবে, ডাটাগুলো ইজিলি মেজার করা হবে, ডাটাতে আপনার ইজিলি অ্যাক্সেস থাকবে। কম্পারেবিলিটি, এখন আপনি যখন জিআরআই স্ট্যান্ডার্ড যেহেতু গ্লোবালি অ্যাকসেপ্টেড বা গ্লোবালি এটা ফলো হচ্ছে, তো সুতরাং একটা ইন্ডাস্ট্রির সাথে আরেকটা ইন্ডাস্ট্রির কিন্তু এই রিপোর্টের কিন্তু একটা কম্পারেবিলিটি করতে পারবেন, কারণ সেম স্ট্যান্ডার্ড ফলো করে যখন দুইটা রিপোর্ট তৈরি করা হবে তখন সেই রিপোর্টের মধ্যে কম্পারেবিলিটি থাকবে। রিলাইবিলিটি, রিলাইবিলিটির ক্ষেত্রে অনেকেই বলেছে যে জিআরআই ফ্রেমওয়ার্ক যেটা করেছে এটা ভালো করেছে, এটা আমাদের সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট গোলকে অ্যালাইন করে যেহেতু করা, সো ইউএন সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট গোল, ইভেন অন্যান্য যে স্ট্যান্ডার্ড গুলো আছে, যে স্ট্যান্ডার্ড গুলোর লিমিটেশন আছে, সেগুলোকে লিমিটেশন গুলোকে ওভারকাম করে এই জিআরআই স্ট্যান্ডার্ডটা করা। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্সি তো আমাদের একটা মেইন একটা কমন প্রিন্সিপাল, যেন ট্রান্সপারেন্সি বজায় থাকে ম্যানেজমেন্টের। আর এই ট্রান্সপারেন্সির জন্যই তো আমার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কি কি বেনিফিট পেতে পারেন, বেনিফিটস অফ জিআরআই রিপোর্টিং। জিআরআই রিপোর্টিং করা, ফার্স্ট আমি বলবো আপনার গ্লোবাল অ্যাকসেপ্টেন্স বাড়বে, যেহেতু এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা প্রিন্সিপাল। সো আপনি যদি এটা গ্লোবালি করেন তাহলে সো আপনার গ্লোবালি অ্যাকসেপ্টেন্স আপনার বাড়বে। তাহলে যারা হচ্ছে যে জেনারেলি সেফ, আপনার কমপ্লায়েন্স নিয়ে কাজ করে, গ্লোবাল যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে, যখনই আপনি জিআরআই স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করবেন, সো দে আর ওয়েল ইনফর্ম অ্যাবাউট জিআরআই স্ট্যান্ডার্ড, সো ইউ উইল হ্যাভ গ্লোবাল অ্যাক্সেস। দেন আপনার ট্রান্সপারেন্সি তো ডেফিনেটলি বাড়াবে, আপনার ডিসিশন মেকিং ইমপ্রুভ, ডিসিশন মেকিং হবে, কারণ জিআরআই স্ট্যান্ডার্ড ফলো করলে আপনার রিস্ক এন্ড অপরচুনিটিকে ইজিলি ভাবে মেজার করে দেন আপনার সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর মধ্যে আপনি রিফ্লেক্ট করতে পারবেন। এজ এ রেজাল্ট
আপনার হচ্ছে যে আপনার ডিসিশন মেকিং ইমপ্রুভ হবে। এটা সিএসআর চ্যাপ্টার রানিং এখন আছে, প্রায় শেষের দিকে আমরা আছি। তো এগুলো আমি অলরেডি বলেছি, দেখেন বিল্ডিং বিল্ডিং ইনভেস্টর কনফিডেন্স, এনশিওর রেগুলাটরি কমপ্লায়েন্স। দেখেন জিআরআই স্ট্যান্ডার্ডের মধ্যে এমন ভাবে আছে যেখানে গভর্নেন্স ইস্যুতে হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেবল যে রেগুলেটর অথরিটি আছে তাদের যে রুলস এন্ড রেগুলেশন আছে তার কমপ্লায়েন্স বলা আছে। তাহলে যখন সেই কমপ্লায়েন্স করবেন, এনশিওর করবেন, তাহলে আপনার তাহলে কমপ্লায়েন্স ইস্যুতে 100%, ইউ আর 100% কমপ্লায়েন্ট অর্গানাইজেশন। সুতরাং গভর্নমেন্টের কাছে আপনার কি পারবেন, অ্যাকসেপ্টেন্স পারবেন। আচ্ছা, এখন আচ্ছা, কোনো প্রশ্ন আছে? আমি একটু প্রশ্ন দেবো যে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা আছে? না, আজকে ক্লাস পার্টিসিপেন্ট কম, অনলি 56, জেনারেলি 100 অ্যাবভ থাকে। আচ্ছা, দেখেন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইএফআরএস, আমাদের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তারা সাস্টেনেবিলিটি রিপোর্টিং সম্পর্কে কি বলছে, বিভিন্ন প্রতিষ্ঠান যখন বলছে আমরা যখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করি তখন তো আমাদেরকে আইএফআরএস কে কমপ্লাই করে করতে হবে, কিন্তু নতুন করে যখন একটা নতুন রিপোর্টিং করতে হচ্ছে যেটাকে আমরা বলছি সাস্টেনেবল রিপোর্টিং, তখন আমার জিআরআই বা অন্য কোনো অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ড কে ফলো করে একটা নতুন রিপোর্টিং করছে। বাট এখনো পর্যন্ত আপনার আইএএসবি তে কমপ্লিট সাস্টেনেবিলিটি রিপোর্টিং নিয়ে আসে নাই, বাট এগুলো তারা কাজ করছে, ইভেন ক্রমান্বয়ে তারা এই স্ট্যান্ডার্ড গুলো দিচ্ছে। তো বাই দিস টাইম S1 এন্ড S2 নামে দুইটা সাস্টেনেবিলিটি ডিসক্লোজার তারা দিয়েছে, যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টে এটা থাকবে। ঠিক আছে, যেটা ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড আইএএসবি এই S1 এন্ড S2 ইস্যু করেছে, যেটা আইএফআরএস অ্যাডপ্ট করেছে। এই স্ট্যান্ডার্ডের এইমটা হচ্ছে ওই একই, ট্রান্সপারেন্সি এন্ড কনসিস্টেন্সি ইন সাস্টেনেবিলিটি রিপোর্টিং, providing investors with comparable and reliable information on sustainability related risks and opportunity। এখানে দুইটা জিনিসকে প্রায়োরিটি দিয়ে S1 and S2 করা, একদম মোদ্দা কথা যদি আমি বলি, এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনার, আপনি যদি আপনার সাস্টেনেবিলিটিকে দেখাইতে চান, তাহলে প্রথম যে জিনিসটা দেখাইতে হবে আপনি কি কি রিস্ক আছে, আপনি সাস্টেন করার মতো এবিলিটি আছে কি নাই, সেটি হচ্ছে আপনার রিস্ক। তাহলে সেই রিস্কটাকে আপনার ডিসক্লোজ করা, আর আপনার অপরচুনিটি কি আছে সেটাকে ডিসক্লোজ করা, এই দুইটাকে ইস্যু করে S1 এন্ড S2 কে দিয়েছে। S1 establishes the overall framework for sustainability disclosure, requiring entities to report on all material sustainability related risks and opportunity। আপনি লং রানে সাস্টেন করতে পারবেন কি পারবেন না, তার কি রিস্ক আছে এটাকে ডিসক্লোজ করতে হবে, কি অপরচুনিটি আছে আপনার লং রানে সেটাকে। যেমন বলেছে যে ক্যাশ ফ্লো ওভার দ্য শর্ট, মিডিয়াম এন্ড লং টার্ম। দেখেন ক্যাশ ফ্লো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর আপনার লং রানে বিজনেস করার জন্য। আপনার বিজনেসের প্রফিটেবিলিটি আছে, সব আছে, বাট ক্যাশ ফ্লো নেই, ক্যাশ ইনফ্লো নেই, আপনার সাস্টেন করা ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনার ক্রেডিটর এর অব্লিগেশন আপনি মিট আপ করতে পারবেন না, আপনার অপারেশনাল কস্ট যেগুলো ক্যাশে দেওয়া দরকার সেগুলো আপনি মিট আপ করতে পারবেন না। তাহলে এটাকে আপনার ইন দা ফিউচারে ক্যাশ ফ্লো রিস্কটা কেমন আছে, শর্ট রান, মিডিয়াম রান এন্ড লং রানে, আপনি এটা দেখাই দিতে পারেন এই রিপোর্টের মাধ্যমে। S2 তে বলছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার, S1 এ বলছে আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক গুলো, এখানে বলছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার। ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার হচ্ছে দুই ধরনের রিস্ক এখানে তারা বলেছে। একটা হচ্ছে ফিজিক্যাল রিস্ক রিলেটেড টু ফিজিক্যাল চেঞ্জেস সাচ এস এক্সট্রিম ওয়েদার ইভেন্টস। গত ক্লাসে এটা একটু আলোচনায় আসছিল যে হঠাৎ করে এক্সট্রিম ওয়েদার একটা ইভেন্ট হয়েছে, এক্সট্রিম হট বা এক্সট্রিম কোল্ড, এই কারণে আপনার যে রিস্কটা অ্যারাইজ হতে পারে, তাহলে সেই রিস্কটাকে, সেটা তো ক্লাইমেটের জন্য সেই রিস্কটা হয়েছে। এখন সেই রিস্কটাকে আপনাকে কি করতে হবে, ডিসক্লোজ করতে হবে। সেই রিস্কের জন্য কি হয়েছে আপনার, আপনার আপনার বিজনেসে সেই ধরনের কি ধরনের প্রবলেম হয়েছে বা হতে পারে,
সেটাকে আপনার ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রানজিশন রিস্ক। ট্রানজিশন রিস্ক আপনার যে কোনো চেঞ্জের কারণে, যেমন হচ্ছে যে কোনো একটা পলিসি চেঞ্জ করেছেন, একটা পলিসি থেকে আরেকটা পলিসিতে গেছেন, এই কারণে আপনার বিজনেসে কি ধরনের চেঞ্জ আসতে পারে। কোন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট গেছেন, আপনার একটা পুরাতন একটা টেকনোলজি ছিল, একটা নতুন একটা এআই বেসড টেকনোলজিতে গেছেন, আপনার কিন্তু রিস্ক থাকতেই পারে। তো দিস রিস্ক আর ট্রিটেড অ্যাজ ট্রানজিশন রিস্ক, এন্ড দিস শুড বি ডিসক্লোজ ইন ইউর ফাইন্যান্সিয়াল রিপোর্ট, দ্যাট উড বি ট্রিটেড অ্যাজ সাস্টেনেবিলিটি রিপোর্ট। এটা বেশি দিন আগে না, এটা জানুয়ারি 1, 2024 এটি ইফেক্টিভ করেছে। তারপরে ইভেন গ্রামীণ ফোন কিন্তু এই দুইটার উপর বেসিস করে গ্রামীণ ফোনের সাস্টেনেবিলিটি রিপোর্টটা করা। এই ছিল মোটামুটি আমাদের সাস্টেনেবিলিটি রিপোর্টিং রিলেটেড ইস্যু। এখন যে প্রশ্নটা আমাদের আসছে, যে রিস্কটা যে আসছে, রিস্কের জন্য আমাদের নতুন একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে যে কর্পোরেট রিস্ক এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। আপনার যে রিস্ক গুলো আসছে, সেই রিস্ক রিস্ক কনসেপ্ট আর কিভাবে একটা অর্গানাইজেশন, দ্যাট ইজ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট হয়, এই রিস্কটা কিভাবে ম্যানেজ করতে পারে। কারণ রিস্ক যখন আপনি ম্যানেজ করতে পারবেন, তখন আপনার অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটিকে এনহ্যান্স করবে, এনশিওর করবে। তাহলে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আমি এখন এই রিস্ক এই চ্যাপ্টারে যাব। তারপরে ইন্টারনাল কন্ট্রোল আরেকটা চ্যাপ্টার আছে। আশা করি এটা আজকে, রিস্কটা আজকে আর নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, আর দুইটা ক্লাসে আমাদের ইন্টারনাল কন্ট্রোল শেষ হয়ে যাবে। তাহলে গভর্নেন্স পার্ট আপনাদের শেষ, পরবর্তীতে আপনার সেক্রেটারিয়াল প্র্যাকটিস নিয়ে ক্লাস শুরু হবে। শুনতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। হ্যাঁ, মাঝে মাঝে একটু আওয়াজ দিন, মনে হয় যে শুধু আমি একাই বকে যাচ্ছি। বোর্ড লাগছে, থিওরিটিক্যাল কোর্স, তাই না? বোর্ড লাগছে। না স্যার। আর কম্পারেটিভলি আপনার ক্লাসটাই সবচেয়ে বেশি এনজয় করি। আচ্ছা, না ক্লাস অনলাইনে, মানে ক্লাস হলেও ক্লাস যেন ই থাকে, হচ্ছে যে একটু অ্যাক্টিভ থাকে, তাহলে ক্লাস এনজয় করা যায়। হুম, আজকে কম জন আছে আপনাদের সাথে, আমি একটু পর্যায়ক্রমে একটু পরিচয় হতে চেয়েছিলাম। হুম, সেটা কিভাবে হওয়া যায়, অনেকগুলো আছেন। আজকে 10 জন পরিচয় দেন, 15 জন দিবেন, এভাবে যে কটা ক্লাস আছে 15 জন করে আমরা পরিচিত হবো, আপনাদের ব্যাচের মধ্যে একটা পরিচয় আসবে। কি বলেন, দরকার আছে? জি স্যার, করা যায়। জি স্যার, দরকার আছে স্যার, ভালো হবে স্যার। তাহলে আমরা এখন একটা ছোট্ট গ্যাপে 5 মিনিটে আমরা একটু জাস্ট, আজকে 15 জন বলবেন, নেক্সট দিন ওই 15 জন দরকার নেই, আপনারা উইলিংলি বলবেন যখন আমি ফ্লোরটা দিব। তাহলে আমাদের ক্লাসটাও হ্যাম্পার্ড হলো না, আর আমরাও একটু আমাদের সম্পর্কে একটু জানলাম, যেটা আপনাদের ভ্যারিয়েশন হবে স্যার। গ্রুপটা, হ্যাঁ গ্রুপের ইন্ট্রোডাকশনটাও হবে, গ্রুপের বন্ডিংটা আমি মনে করি বাড়বে। স্টার্ট করেন, আপনারা উইলিংলি বলবেন, খুব ছোট্ট করে পরিচয় দিবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার নাম, আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড, আপনার কি করেন, ঠিক আছে, আর আপনার নিজ জেলা। আমি মনে করি এতটুকু এনাফ, কি বলেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, শুরু করেন, স্টার্ট। আসসালামু আলাইকুম। আমি মিরাজ হোসেন। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর এবং হচ্ছে বিবিএমবিএ দুইটাই কমপ্লিট করছি। বর্তমানে আমি ট্রাস্ট ব্যাংকে কর্মরত আছি, আর আমার নিজ জেলা হচ্ছে নোয়াখালী জেলা, বেগমগঞ্জ। ধন্যবাদ। গুড, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম রফিকুল ইসলাম, আমি ঢাকা ভার্সিটি থেকে বিবিএমবিএ করেছি অ্যাকাউন্টিং এ অনেক আগে স্যার, আমার 12 ব্যাচ 5 সেশন। আর বর্তমানে একটা সরকারি চাকরি করছি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপপরিচালক। আর নিজ জেলা স্যার গোপালগঞ্জ স্যার। থ্যাংক ইউ স্যার। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট।
আদাব স্যার, আমি প্রশান্ত চন্দ্র দাস। আমি একটা ডেভেলপার কোম্পানিতে আছি, অ্যাকাউন্টসে। আর আমার স্টাডি হলো প্রাইভেট ভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আর আমার নিজ জেলা হলো চাঁদপুর। স্যার আসসালামু গুড। আলাইকুম। স্যার আমি আইনুল ওয়ালাইকুম ইসলাম। আসসালাম। স্যার আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএন এমবিএ কমপ্লিট করছি স্যার অ্যাকাউন্টিং এর উপর। আমি এখন স্যার একটা এনজিওতে আছি, যেটা আমরা সার্ভিস নিয়ে কাজ করি স্যার। এখানে অডিট অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্যার আছি। আর আমার নিজ গ্রাম হচ্ছে স্যার ফেনী। গুড। দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। আমি শাহিন আক্তার। আমি বিবিএমএ করেছি ফাইন্যান্স থেকে, একটা ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি এখন অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, হোম টাউন মাগুরা। গুড। আসসালামু আলাইকুম। দেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ মহসিন। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছি। আহ, এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারনাল অডিটে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। থ্যাংক ইউ হুম। আপনার সেশন কত ছিল? স্যার। সরি স্যার, বুঝি নাই। হ্যালো হ্যাঁ, স্যার। আপনার রাজশাহী ইউনিভার্সিটির সেশন কত ছিল অ্যাকাউন্টিং এ? স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি স্যার। ও, ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, জি আপনি স্যার। ওই যে একটু নাম দিয়ে কাইন্ডলি ঢুকবেন, হ্যাঁ? এটা ভালো, এই প্র্যাকটিসটা ভালো। ঠিক আছে স্যার। ওকে। জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেক্সট নেক্সট বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ রায়হানুল ওয়ালাইকুম ইসলাম। আসসালাম। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএমবি কমপ্লিট করছি। এখন একটা প্রাইভেট কোম্পানিতে আছি অ্যাকাউন্টস অফিসার হিসেবে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী। আমি রাজশাহী সিটিতে আছি। গুড। দেন। বলেন, আর দুই তিনজন বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মহিউদ্দিন। আমি বিবিএমবি করছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এর উপরে। এখন কর্মরত আছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নরসিংদী ভেলানগর শাখার ম্যানেজার অপারেশন হিসাবে। গুড। আসসালামু আলাইকুম। দেন। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। শফিকুল ইসলাম। আমি জি। অনার্স মাস্টার্স রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং, 5টা সেশন, আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই। আচ্ছা, আর আপনার আমি কোন কর্মরত সেশন? আছি 5টা সেশন। 5-6? জি জি জি, 5টা আচ্ছা, সেশনে। কিসে আছেন আপনি? আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে। আচ্ছা, ব্যাংকে আপনি আছেন, গুড। জহিরদের বাস নাকি ভাই? জহির জহির, হ্যাঁ জি জহির জহির ব্যাস। আমার ফ্রেন্ড। আমি আমার 5 সেশন মার্কেটিং এর। আচ্ছা 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 আচ্ছা, হয়তো ফেস নাম মনে নাই, যাই হ্যাঁ হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো। আজকে মোটামুটি 10-12 জনের আমরা নিলাম। এভাবে আমার 4-5টা ক্লাসে আশা করছি আমরা সবাই একটু পরিচয় হবো আর কি, ঠিক আছে? তাতে করে ক্লাসের মানে বোর্ডটাও একটু কমে যাবে, কি বলেন? জি স্যার। হুম। তাহলে আবার আমি একটু শুরু করি। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে, মেইন কনসেপ্টটা স্যার বিল্ড আপ আপনার করতে গ্রামের হবে। বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি, আমার হোম টাউন হচ্ছে জামালপুর, জামালপুর সদর। স্যার, এই সিএসআর এর কি কোনো শীট আছে না, ওই যে আপনি যে ম্যানুয়াল সফট কপি দিয়েছেন ওইখান থেকে পড়বো আপনার? জি, প্লিজ একটু আবার বলবেন। যে এই সিএসআর এর যেটা পড়াচ্ছেন আর হ্যাঁ কি আজকে যে শীটটা, এটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শীট দিয়েছেন নাকি আমরা ম্যানুয়াল থেকে করবো আপাতত? না, এটা আপনারা অবশ্যই ম্যানুয়াল ফলো করবেন। আমি কিন্তু এর আগে যে কতটি মানে যে কয়টা শীট দিয়েছি, তার মানে এই নয় আমি আপনাকে বলেছি যে আপনি জি জি, শুধু সেগুলো পড়বেন, ঠিক আছে? রাইট রাইট স্যার। না, ওই হ্যাঁ। দুইটা শীট দিয়েছেন, এরপরে তো মনে হয় আর কোনো শীট পাইনি, এই জন্য স্যার আমি নতুন অ্যাডমিটেড তো, এই জন্য উম, জিজ্ঞেস করলাম স্যার। আচ্ছা, না ঠিক আছে, এটাও পাবেন। এটা এটা ফ্রাইডেতে পাবেন। এটা আমি ফ্রাইডেতে আপনাদেরকে দিব, ওই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আর রিস্ক, এই দুইটা একসাথে আমি ফ্রাইডেতে হোপফুলি আমি দিয়ে দিব, ঠিক তার আছে? মানে এটা দিলে টোটাল তিনটা শীট হবে আর কি, আগে দুইটা আর এটা। না, কনসেপ্ট,
গভর্নেন্স মেকানিজম, তারপরে কি সিএসআর পড়লাম? যে দেখে আসি, জি স্যার। দেখি। আহ, হ্যাঁ, কনসেপ্ট, গভর্নেন্স মেকানিজম, হ্যাঁ দুইটা শীট দেওয়া হয়েছে। এটা সিএসআর তিনটা শীট দেওয়া হবে। আমরা এখন চতুর্থ চ্যাপ্টারে যে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা এখন পড়বো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এটা হচ্ছে শুধুমাত্র এই জায়গায় না, আপনার পার্সোনাল লাইফেও হেল্প করবে এটা। কর্পোরেট গভর্নেন্সেও এটা আছে, এজন্য আছে যে এটা দেখেন কনসেপ্টটা কোথা থেকে আসছে। আমরা যখন S1 আইএফআরএস এর যখন S1 S2 যখন দেখলাম, সেই জায়গাটাতে কি রিপোর্ট করতে বলছে? দুইটা জিনিস, একটা হচ্ছে রিস্ক এন্ড অপরচুনিটি, হ্যাঁ ফাইন্যান্সিয়াল ইস্যুর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ছিল আপনার ক্লাইমেট রিলেটেড ইস্যু। সেখানে দুইটা রিস্ক ছিল, একটা একটা ছিল ফিজিক্যাল রিস্ক, এক্সট্রিম ওয়েদার একটা ফিজিক্যাল রিস্ক হতে পারে, মানে ক্লাইমেট রিলেটেড। আরেকটা ছিল কি ট্রানজিশন রিস্ক। ট্রানজিশন রিস্কটা এরকম ছিল যে যদি কোনো প্রকার অর্গানাইজেশনাল বড় কোনো চেঞ্জ নিয়ে আসেন, হঠাৎ করে আপনার সিইও চেঞ্জ, এটা একটা চেঞ্জ নিয়ে আসছেন। হঠাৎ করে আপনি একটা টেকনোলজি অটোমেশন থেকে আপনি সরি ম্যানুয়াল থেকে আপনি টোটালি অটোমেশনে চলে গেছেন, তো এটা একটা এই ধরনের চেঞ্জ। তো এই ধরনের চেঞ্জের ফলে কিন্তু একটা অর্গানাইজেশনের রিস্ক কিন্তু থেকেই যায়। তো এখন এই চ্যাপ্টারে এসে মূল প্রতিপাদ্য যে বিষয়টা হচ্ছে যে অর্গানাইজেশনের যে রিস্কটা আছে সেই রিস্কটাকে আপনি কিভাবে মেজার করবেন। কারণ অর্গানাইজেশনাল রিস্ক আপনি যত ম্যানেজমেন্ট করতে পারবেন, যত মেজার করতে পারবেন, যত অ্যাসেস করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, তত হচ্ছে আপনার কি হবে, আপনার সাস্টেনেবিলিটি বাড়বে, লং টার্ম সাস্টেনেবিলিটি বাড়বে। আমাদের ব্যক্তি জীবনেও আপনি খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু ফিজিক্যাল যে রিস্ক গুলো আছে, বিভিন্ন ধরনের ডিজিজ, হার্ট অ্যাটাক বলি বা ব্রেন স্ট্রোক বলি বা ক্যান্সার বলি, হোয়াট এভার, তো এই যে এই ধরনের যে ডিজিজ আমাদের হতে পারে, তো হতে পারে, এই যে একটা আনসার্টেনটি, সেখান থেকে আমাদের ডিজিজ হওয়ার একটা যে রিস্কটা আছে, এখন রিস্কটাকে আপনি আগে থেকে ম্যানেজ করতে পারেন কিভাবে? যে আপনার ডায়াবেটিস হবে না, না হওয়ার জন্য যে স্টেপস গুলো আপনি অবলম্বন করবেন, সেগুলোর দ্বারা আপনার ডায়াবেটিস হবে না, আপনার হয়তোবা ক্যান্সার হবে না, আপনার হয়তোবা ও হাই ব্লাড প্রেশার হবে না। ঠিক আছে? তো এখন এটাকে ম্যানেজ করা, তো অর্গানাইজেশনের যে রিস্ক গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেটা যত আপনি ভালোভাবে ম্যানেজ করতে পারবেন, আপনার লং রেঞ্জে আপনার অর্গানাইজেশনাল সাস্টেনেবিলিটি বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। ঠিক আছে? এখন এই রিস্কটা বিভিন্ন ভাবে হয়। আপনি কমপ্লায়েন্স না, একটা অর্গানাইজেশন দেখবেন কেন এত কমপ্লায়েন্স ইস্যুর বিষয়ে কেন আসে। কমপ্লায়েন্স যখন থাকবে না, তার মানে ওই অর্গানাইজেশন এ প্রচুর রিস্ক আছে। কমপ্লায়েন্স ইস্যু কেন দেওয়া হয়? যেন আপনার রিস্কটা যেন না থাকে। ঠিক আছে? আপনারা দেখেন, যারা ব্যাংকার আছেন দেখে থাকবেন, আপনাদের বেশি কমপ্লায়েন্স ইস্যু আসে, বেশি মানে কি প্রায় ম্যাক্সিমামই বা 10% আসে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে। তারা যে তারা আপনার যে গাইডলাইন্সটা দিচ্ছে সেটা কমপ্লাই করতে বলছে। কেন কমপ্লাই করতে বলতেছে? তাতে করে আপনার রিস্ক থাকবে না। আপনি তারা যে আহ, আহ, একটা চেক গ্র্যান্টিং এর জন্য একটা যে প্রসিজারটা যারা দিয়েছে, যে একটা চেকে এইভাবে সাইন হতে হবে, এই চেকটা এইভাবে প্রসেস হয়ে টাকাটা পাস হবে, যদি টোটাল প্রক্রিয়াটা ফলো করা হয় তাহলে কমপ্লায়েন্স হলো, দেন আপনার টাকাটা যার টাকা সে পাবে। সো এই যে আপনার রিস্কটা এই জায়গায় কি হইলো, কমপ্লায়েন্সের ফলে রিস্কটা কি হলো, রিস্কটাকে আপনি এলিমিনেট করতে পারলেন। আর রিস্ক এলিমিনেশন আপনার সাস্টেনেবিলিটি এন্ড প্রফিটেবিলিটিকেই বাড়াবে। তো সো আমরা একটু দেখে আসি এই জায়গাটাতে কি আছে। এখানে হচ্ছে যে রিস্কের একটা ডেফিনেশন আছে, যেটা আমরা সবাই পরিচিত এর সাথে, তারপরেও দিয়েছি। রিস্ক হচ্ছে একটা কি পটেনশিয়াল একটা লস বা একটা ড্যামেজ বা একটা নেগেটিভ আউটকাম, যেটা আপনার একটা আনসার্টেনটি থেকে ক্রিয়েট হবে, একটা অনিশ্চয়তা থেকে ক্রিয়েট হবে। ঠিক আছে? যেমন অ্যাক্সিডেন্ট হওয়া, অ্যাক্সিডেন্ট এটা তো একটা কি আনসার্টেনটি থেকে হতে পারে, এটা রোড অ্যাক্সিডেন্ট। এখন রোড অ্যাক্সিডেন্টে যেন আমি না পড়ি, তাহলে সেজন্য আমি কি মেজারটা নেই সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। তাতে করে কিন্তু রোড অ্যাক্সিডেন্টকে কি করা যায়, আপনার অ্যাভয়েড করা যায় বা আপনার মিটিগেট করা যায়। তাহলে কি, গাড়ির গতিসীমা স্পিড লিমিট করতে হবে, তারপরে রোডের বেন্ডিং কমাতে হবে, তারপরে আহ, সকল গাড়ি যেন যে ড্রাইভিং নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যেন যেন ড্রাইভাররা কমপ্লাই করে যেন চলে। তাতে করে আমাদের কি রোড অ্যাক্সিডেন্টকে কি করবে, মিটিগেট করবে। 100% হয়তো বা আপনি রোড অ্যাক্সিডেন্টকে এলিমিনেট করতে পারবেন না, বাট
এটা কি করবে? মিটিগেট করবে। তাতে করে আপনার আমার লাইফের কি সাস্টেনেবিলিটি বাড়বে? রোডে যেভাবে আমাদের জীবন যায়, তাতে করে কি সাস্টেনেবিলিটি আমাদের আছে? রোডে গেলেই ভয় লাগে যে কখন কি হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে রিস্ক। তো এখন এই রিস্কটা ক্রিয়েট হতে পারে বিভিন্ন সোর্স থেকে। আমরা অর্গানাইজেশনে দেখব যে দিস রিস্ক ক্যান অ্যারাইজ ফ্রম ভেরিয়াস সোর্সেস ইনক্লুডিং ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি। আপনার অর্গানাইজেশনে যদি ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি থাকে, যেমন আপনার ক্যাশ কালেকশন নাই, শুধু ক্যাশ ইনফ্লো নাই, শুধু ক্যাশ আউটফ্লো হচ্ছে, ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি। ঠিক আছে, হিউজ রিসিভেবল আছে, কালেকশন নাই, সেলস নাই, এগুলো আপনার ফিনান্সিয়াল ইনস্টেবিলিটিকে বাড়াবে। অপারেশনাল ইনএফিসিয়েন্সি, আপনার প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয়, স্পয়েল হয় প্রোডাক্ট অপারেশনাল ইনএফিসিয়েন্সির কারণে। তাহলে আপনার কি এটা কি রিস্ক না? আপনার এগুলো কি এই জায়গা থেকে রিস্ক ক্রিয়েট হবে, আপনার সাস্টেনেবিলিটি থ্রেটের মধ্যে থাকবে। দেন রেগুলারিটি চেঞ্জ, এটা আরেকটা ইস্যু। আপনার দেখা গেল যে এনবিআর বা আপনার যে রেগুলেটরি অথরিটি আছে, তারা নতুন কোনো একটা নিয়ম আপনার জন্য বলে দিলেন, তো এটাও আপনার রিস্ককে বাড়াবে। টেকনোলজিক্যাল ডিসরাপশন, মার্কেট ভোলাটিলিটি, তো দিজ আর দ্য সোর্সেস অফ ইউর বিজনেস রিস্ক, অ্যান্ড বিজনেসেস মাস্ট আইডেন্টিফাই, অ্যাসেস অ্যান্ড ম্যানেজ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা লাইন। Businesses must identify, assess, and manage the risks to ensure long-term sustainability and profitability. এটা অবশ্যই করতে হবে, কারণ দেখেন অপারেশনাল ইনএফিসিয়েন্সি আপনার প্রফিটেবিলিটিকে বাড়াবে না কমাবে বলেন তো? স্যার কমাবে। কমাবে। বাড়াবে? স্যার না স্যার, কমাবে। কমাবে স্যার, বাড়াবে? কমাবে। কখনোই বাড়াবে না। রেগুলারিটি চেঞ্জ, দেখেন কমপ্লায়েন্স করতে যে কস্ট হয়, কিন্তু রেগুলারিটি চেঞ্জ, কোনো একটা রেগুলারিটি চেঞ্জের দ্বারা আপনার রিস্ককে বাড়াবে। তো এখন অর্গানাইজেশন গুলো, বিশেষ করে যারা ব্যাংকার আছেন, দেখবেন ব্যাংকের মধ্যে একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে। কারণ ব্যাংক ব্যাংক যে পরিমাণ, মানে ব্যাংকের কাজটা হচ্ছে এরকম যে ল্যান্ডিং ল্যান্ডিং কাজটা, ল্যান্ডিং এর রিস্কটা কি? যারা ব্যাংকার আছেন বলেন তো, ল্যান্ডিং এর রিস্ক কি? ল্যান্ডিং এর রিস্ক হলে স্যার একজন, টাকাটা ফেরত না আসার সম্ভাবনা, লস যাওয়া। এক্স্যাক্টলি, আনসার্টেইনটি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এখন একটা 20 ইয়ার্স এ আপনি লোন দিচ্ছেন, বা 15 ইয়ার্স, হাউস বিল্ডিং লোন 15 ইয়ার্স এ আপনি দিচ্ছেন। এখন 15 ইয়ার্স এ কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে একটা মেজার করতে হবে যে এই লোনটা রিটার্ন আসার পসিবিলিটিটা কেমন। ঠিক আছে, তো এই কারণে ব্যাংকে কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট একটা খুব শক্তিশালী একটা কমিটি থাকে। তো যাই হোক, আমরা শুধু ব্যাংকের পার্সপেক্টিভে দেখবো না, আমরা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে দেখবো। আমাদের আহ কি ম্যানেজমেন্ট হওয়ার জন্য, আমাদের চিফ অপারেটিং অফিসার হওয়ার জন্য আমাদের এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের সিইও হওয়ার জন্য এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস ফ্রেমওয়ার্ক। তো ফার্স্ট অফ অল, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টটা কি? দ্যাট মিনস হচ্ছে ওই অর্গানাইজেশনের একটা রিস্ক ম্যানেজমেন্ট। এটা একটা স্ট্রাকচার বা একটা অ্যাপ্রোচ হতে পারে। কোন অ্যাপ্রোচে আপনার রিস্ককে আপনি আইডেন্টিফাই করবেন, কোন অ্যাপ্রোচে আপনি রিস্ককে ম্যানেজ করবেন, এটা হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইট ইন্টিগ্রেটস দ্য রিস্ক ম্যানেজমেন্ট ইনটু কর্পোরেট স্ট্র্যাটেজি। এখন যে আপনার রিস্কটাকে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজিতে কিভাবে ইন্টিগ্রেট করবেন? কর্পোরেট স্ট্র্যাটেজি মানে কি? আপনার মিশন, ভিশন, আপনার পলিসি, আপনার এগুলোর দ্বারা আপনার রিস্কটাকে কিভাবে আপনি মিটিগেট করতে পারেন। এই জাস্ট হুবহু এই প্রশ্নটাই আমি দেখলাম একবার আসছে, এই যে দেখেন, হাউ ক্যান এ কোম্পানি ইন্টিগ্রেট রিস্ক ম্যানেজমেন্ট into its strategic planning to process enhance decision making and long term sustainability? দেখেন হুবহু কিন্তু কোনো প্রশ্ন পাবেন না, বাট আপনার যে লার্নিং হবে, এই লার্নিং এর মধ্যে থেকে আপনি আনসার করতে পারবেন।
হাউ ক্যান কোম্পানি ইন্টিগ্রেট রিস্ক ম্যানেজমেন্ট ইনটু দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং? স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্টকে কিভাবে ইন্টিগ্রেট করবেন? কিসের জন্য ইন্টিগ্রেট করবেন? আপনার ডিসিশন মেকিং যেন ভালো হয়, আপনার লং টার্ম সাস্টেনেবিলিটি যেন এনশিওর হয়। Consider the role of enterprise risk management framework in facilitating this integration. এখানে আইসিএমবি এর আরেকটা খুব মানে আহ, একটা স্ট্র্যাটেজি বলি যে প্রশ্নটা খুব ভালো করে পড়বেন। প্রশ্নের মধ্যে মাঝে মাঝে আপনাকে হিন্টস দিয়ে দিবে। যেমন এখানে কিন্তু প্রশ্ন করা শেষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, বাট এটা হচ্ছে আপনাকে হিন্টস দিয়ে দিয়েছে। আপনি যদি এটা না পড়েন আপনি ভালো আনসার করতে পারবেন না। এবার আপনাকে বলে দিয়েছে আপনি কনসিডার করেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ভূমিকাটা কি এই ফ্রেমওয়ার্ক তৈরিতে, এই ইন্টিগ্রেশনের জন্য। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ঠিক আছে, তা আমরা কিন্তু এই জিনিসটাই কিন্তু দেখছি এখন, উম, যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের এই যে যে কথাটা, it integrates risk management into corporate strategy, ensuring that risks are identified, assessed, mitigated, and monitored systematically. যে আপনার মিশন ভিশন, আপনার পলিসি মেকিং, হ্যাঁ, আপনার চেঞ্জ, টেকনোলজিক্যাল চেঞ্জ, সবকিছুর দ্বারা দেখেন আজকে অটোমেশন কিন্তু অনেক রিস্ককে কমিয়ে দিয়েছে, করাপশনকে কমিয়ে দিয়েছে অটোমেশন। ঠিক আছে, তা এখন রিস্কের কিছু নেচার আছে, ম্যানুয়াল কিছু রিস্ক আছে, আবার অটোমেশনেরও কিছু রিস্ক আছে। তা এখন এই রিস্ক গুলো আপনার স্ট্র্যাটেজিক দ্বারা আপনার পলিসির মধ্যে এগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। ইআরএম, দ্যাট মিনস এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, ইনক্লুডস দ্য ফলোইং। কি কি কম্পোনেন্ট থাকতে পারে অলরেডি আমি একটু আলোচনা করেছি। ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় রিস্ক, আমার পটেনশিয়াল রিস্ক আছে, কোথায় রিস্ক হতে পারে, এগুলোকে আপনি আইডেন্টিফাই করতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেন সেটা আপনার অর্গানাইজেশনে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। দেন ইভালুয়েটিং দ্য লাইভলিহুড এন্ড ইম্প্যাক্ট অফ আইডেন্টিফাইড রিস্ক। আপনি রিস্ক আইডেন্টিফাই করলেন, এবার রিস্কটাকে ইভালুয়েট করতে হবে যে আমার রিস্কটা প্রবাবিলিটি মেজার করে, রিস্কটা লেগে যেতে পারে, রিস্কটা হতে পারে, তার প্রবাবিলিটি মেজার। এখন রিস্কের প্রবাবিলিটি মেজার এটা যত সিচুয়েশন, যত সময় কাছে আসবে, সে একটা ইনসিডেন্ট, যেমন যদি আহ আপনার স্পেশালিস্ট যারা আছে তারা বলে যে মে মাসে একটা আর্থকোয়াক হতে পারে, তাহলে মে মাসে একটা আর্থকোয়াক হতে পারে, তা আর্থকোয়াকের ফলে আমার কি কি রিস্ক হতে পারে। এখন আপনার যত মে মাস আসবে তত কিন্তু আপনি সেটাকে কি করতে পারবেন, ইভালুয়েট করতে পারবেন। মে মাসের একটা দিন যাচ্ছে, ও আজকে চলে গেছে, সো নো প্রবলেম, হয়নি। আরেকটা দিন মে মাস শেষ হয়ে গেলে দেন ইউ আর ফ্রি, রিস্ক অফ আর্থকোয়াক, রাইট। দেন রিস্ক রেসপন্স করতে হবে। আইডেন্টিফাই করলেন, আপনি রিস্ককে ইভালুয়েট করলেন, এবার রিস্ককে আপনি রেসপন্স করতে হবে। ঠিক আছে, রেসপন্স করার জন্য কি করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, যে স্ট্র্যাটেজি গুলো আপনার ওই রিস্ককে মিটিগেট করবে। অনেক সময় আপনি রিস্ক অ্যাভয়েড, যেমন আমরা রাত্রিবেলা সে এই রোডে আমরা ট্রাভেল করব না, এই রোডে অ্যাক্সিডেন্ট বেশি হয়, তা আপনি অ্যাভয়েড করলেন রিস্কটা। বা রাত্রিবেলা আমরা একা কখনো বের হই না, কারণ অন্য কোনো রিস্ক থাকতে পারে, ডাকাতির রিস্ক থাকতে পারে, ছিনতাইয়ের রিস্ক থাকতে পারে, তাই না? মনিটরিং এন্ড রিপোর্টিং এটা আরেকটা গুরুত্বপূর্ণ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের যে ফ্রেমওয়ার্কের কম্পোনেন্ট, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। সেটা হচ্ছে আপনি রিস্ক আইডেন্টিফাই করলেন, ইভালুয়েট করলেন, রেসপন্স করলেন, কিন্তু এটা রেগুলারলি মনিটর করতে হবে। যেটা আমি বললাম যে আপনার মে মাসের একটা রিস্ক আইডেন্টিফাই করেছেন, মে মাসে এটা হতে পারে, সো সেটাকে রেগুলারলি আপনাকে মনিটর করতে হবে, ইভেন আপনাকে রিপোর্টিং করতে হবে। আপনার সেলস রিলেটেড আপনার রিস্ক খেয়াল করছেন যে না, আগামী দিনে বা আগামী মাসে আমার সেলস একটা রিস্ক আছে, সেলস এর আমার টার্গেট ফিল আপ না হতে পারে, এটা আপনি রেগুলারলি মনিটর করতে হবে। ইভেন আপনাকে রিপোর্টিং বসের কাছে এটাকে রিপোর্ট করতে হবে। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে যে যত গভর্নেন্স ইস্যু আছে সেটাকে কমপ্লাই করতে হবে।
কারণ গভর্নেন্স ইস্যু যখনই আপনি কমপ্লাই না করবেন তখনই আপনি রিস্কের মধ্যে পড়ে যাবেন। কারণ গভর্নেন্স ইস্যুগুলোই আপনাকে দিয়েছে আপনি রিস্ক থেকে বাঁচার জন্য। এই কারণে টু অ্যাডহেয়ার দ্য রেগুলারিটি রিকোয়ারমেন্ট। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ইন্টিগ্রেশন উইথ স্ট্র্যাটেজি, অ্যালাইনিং রিস্ক ম্যানেজমেন্ট উইথ বিজনেস অবজেক্টিভস। আপনার যে বিজনেস অবজেক্টিভস থাকবে, আপনার যে মিশন অন থাকবে, সেখানে এই রিস্ক ম্যানেজমেন্টকে অ্যালাইন করতে হবে। তার মানে রিস্ক থেকে ভয় পাওয়া যাবে না, এই রিস্কটাকে কি করতে হবে, রিস্কটাকে ম্যানেজ করতে হবে। আর ম্যানেজ করারই এগুলো হচ্ছে কৌশল। আপনি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট তৈরি করবেন, তাদের একটা ফ্রেমওয়ার্ক থাকবে, যেটা আলটিমেটলি টার্গেট হচ্ছে আমার রিস্ককে ম্যানেজ করা। রিস্ক যদি আমরা ম্যানেজ করতে পারি, আমাদের প্রফিটাবিলিটি বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার লং টার্ম সাস্টেনেবিলিটি বাড়বে। দেখেন, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ব্যাংকরাপ্ট হয়ে যায় বড় কোনো রিস্কের কারণে। তারা রিস্কটাকে ট্যাকেল করতে পারেনি, তারা রিস্কটাকে আইডেন্টিফাই করতে পারে না, তারা রিস্কটাকে ম্যানেজ করতে পারে না। তো এই কারণে অর্গানাইজেশন গুলোতে একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি থাকবে, তারাই মূলত বেসিক্যালি এই জিনিসগুলো দেখবে। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি একটা বোর্ড লেভেল কমিটি থাকবে, বোর্ড মেম্বার নিয়ে এই কমিটিটা হবে। হুম, যে বোর্ড অফ মেম্বার আছে তাদের মানে তাদের মেম্বার নিয়েই এই আমাদের এই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি হবে। তারা রেগুলারলি মিটিং করবে, তারা রিস্ক আইডেন্টিফাই করবে, রিস্ককে অ্যাসেস করবে, রিস্ককে ইভালুয়েট করবে। হ্যাঁ, এই জিনিসগুলো তারা এগুলো দেখবে। ইভেন তারাই আলটিমেটলি কি থাকবে, লায়াবল থাকবে। রিস্ক ম্যানেজমেন্ট কমিটি মিটিংস আর হেল্ড পিরিয়ডিক্যালি টু রিভিউ দ্য এক্সিস্টিং অ্যান্ড ইমার্জিং রিস্ক। বর্তমানে কি রিস্ক আছে সেগুলো রিভিউ করবে, কি কি রিস্ক ইমার্জ হতে পারে, দেখা দিতে পারে, সেগুলো তারা রিভিউ করবে। ইভালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি, রিকমান্ড কারেক্টিভ অ্যাকশন। তারা দেবে যে কি কি আপনি কারেক্টিভ অ্যাকশন নেবেন, আপনার লোন কিভাবে রিকভারি করা যাবে, এই কারণে কি কি আপনি কি ধরনের কারেক্টিভ অ্যাকশন নিতে পারেন, তারা সেটা রিকমান্ড করবে। এনশিওর কমপ্লায়েন্স উইথ রেগুলারিটি রিকোয়ারমেন্টস, বারবার বলছে রেগুলারিটি রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো কমপ্লাই করা এনশিওর করবে। এই কারণে এই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি তারা লায়াবল থাকবে, আলটিমেটলি বোর্ডের কাছে তারা লায়াবল থাকবে। বোর্ড মেম্বার নিয়ে বা টপ এক্সিকিউটিভ নিয়ে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি হতে পারে, যারা এই পিরিয়ডিক্যালি মিটিং করবে, মিটিং করে এই কাজগুলো করবে। ইভেন তারা লায়াবল থাকবে বা অ্যাকাউন্টেবল থাকবে কার কাছে, বোর্ডের কাছে। এখানে আরো কিছু আমি দিয়েছি জাস্ট আপনাদের যেন খুব ব্রড একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। সেটা হচ্ছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এইটার দ্বারা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এটার দ্বারা হয়ে গেছে যে ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক দাঁড় করানো হবে, এই ফ্রেমওয়ার্ক কে ফলো করবে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আমার এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের যে ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কটা তারা কমপ্লাই করবে। যেমন আইডেন্টিফাই অ্যাসেসিং রিস্ক করবে, ডেভেলপিং রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি, কিভাবে আমরা রিস্ককে মিনিমাইজ করতে পারি, সেই স্ট্র্যাটেজি গুলো তারা নেবে। তারা রিস্ক ম্যানেজমেন্টকে মনিটর করবে, রিভিউ করবে, তারা বোর্ডকে রিপোর্টিং করবে, এনশিওর কমপ্লায়েন্স, রেগুলারিটি কমপ্লায়েন্স কে এনশিওর করবে। তারা রিস্ক অ্যাওয়ারনেস করবে, কি কি রিস্ক আছে সেগুলো অ্যাওয়ারনেস করবে। এমপ্লয়ীদের দেখবেন যে কিছু কিছু ওয়ার্ক আছে নির্দিষ্ট ড্রেস পরে করতে হয়, তো দেখা গেল এমপ্লয়িরা ড্রেস পরছে না, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি সেগুলোকে রিভিউ করবে, বারবার তারা সেটাকে অবজারভেশন করবে যে অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি মাথায় হেলমেট বা বা যে নির্দিষ্ট ড্রেস আছে সেই ড্রেস পরে তারা ইয়া করছে কিনা, হচ্ছে যে ডিউটি করছে কিনা, বা আরো অন্য যে কোনো সেফটি যদি থাকে, তো ওই সেফটি গুলো মেনটেন না করলে কি ক্ষতি হতে পারে, এগুলো এমপ্লয়ীদেরকে অ্যাওয়ার করা। অন্য কোনো পার্টি যারা আছে এই রিলেটেড তাদেরকে অ্যাওয়ার করা। দেখে থাকবেন যারা ব্যাংকার আছেন তারা কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করেন। রিলেশনশিপটা কেমন, সেই রিলেশনশিপটা হচ্ছে যে আপনি লোন দেওয়ার পরে তখন অ্যাজ এ ম্যানেজার আপনার দায়িত্বটা বেশি হয়ে যায়, সে ক্লায়েন্ট লোনটা রিটার্ন দিতে পারছে কিনা, তাই না? তখন আপনার ওই কাস্টমারকে এনকারেজ করেন, আপনার ভালো বিজনেস করেন, আপনি ভালোভাবে আপনার বিজনেস রান করান, যেন আপনার মাঝে ক্যাশ ফ্লো থাকে, সেই ক্যাশ ফ্লো থেকে যেন আপনি রিটার্ন মানে আপনি যেন ইনস্টলমেন্ট পান।
তো ওই বিজনেসের যদি কোনো রিস্ক থাকে সেটাও আপনি তাকে অ্যাওয়ার করেন যে আপনার বিজনেসে কিন্তু এগুলো রিস্ক আছে, কারণ ওই রিস্কের মধ্যে পড়ে যদি সেই বিজনেস শাট ডাউন হয় তা আপনি তো কি পাবেন না, রিটার্ন পাবেন না। হুম। আপনি তো সহজে মামলাতে যাবেন না, মামলাতে যে লাভ কি, তাকে জেলে তুলে লাভ কি? আপনি যদি আপনার লোন অ্যামাউন্ট যদি রিটার্ন না পান, সে জেলে কষ্ট করলো, আপনার লাভ কি? আপনার ব্যাংকের লাভ কি? যারা ডিপোজিট দিয়েছিল, যাদের ডিপোজিটেড অ্যামাউন্টটা আপনি লোন হিসেবে দিয়েছিলেন, তাদের লাভ কি? লাভ নাই, সে জেলে থাকলো, সে কষ্ট করলো। এই, ঠিক আছে। আজকে অনেক কম পার্টিসিপেন্ট, মনে হয় ওয়েডনেসডে, একটা ওয়ার্কিং ডে, সবাই ব্যস্ত কিনা। স্যার এখন আমি একটা নেক্সট উদাহরণ ক্লাসে, বলবো। হ্যাঁ বলেন, কেন বলবেন না। স্যার আমি ইন্টারনাল অডিটে আছি, একটা মিন চার্টার অ্যাকাউন্টেন্টসে। তো আমি হ্যাঁ, কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানে অডিটে গেছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে সেখানে যে সেফটি শু ইউজ করতে হয় এটা আমি জানতাম না। না জানার কারণে আমার হ্যাঁ, নর্মাল শু পরে আমি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করি, কিন্তু ওখানে যখন এই স্যার আমাকে দেখছে তখন সেটা আমাকে ইনশিওর করছে এবং সেটার জন্য তারা আমাদেরকে গাইড করছে। হ্যাঁ, এইভাবে স্যার এটা তাদের দায়িত্ব। হ্যাঁ, হ্যাঁ ডেফিনেটলি রিস্ক এইভাবে অ্যাওয়ারনেস স্যার করতে হবে। হ্যাঁ, এইভাবে রিস্ক রিস্ক অ্যাওয়ারনেস করতে অ্যাওয়ারনেস হবে। করে। হ্যাঁ, না ঠিকই আছে। আপনি দেখবেন যে কিছু প্রতিষ্ঠানে আছে যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং অর্গানাইজেশন, অলওয়েজ হেলমেট পরতে হয়, কিন্তু হেলমেট তার গরম লাগছে বা অন্য আগুনের মধ্যে আছে, ভালো লাগছে না, দেখবেন মাঝে মাঝে খুলে ফেলতেছে। আচ্ছা বলি যে মানে যে যে বাইকিং যারা করে দেখবেন হেলমেট তারা কিন্তু খুব ফিল করে যে হেলমেটটা না পরে চালাতে চায়। অথচ ট্রাফিক সার্জন যারা আছে বা ট্রাফিক পুলিশ আছে রেগুলারলি কিন্তু তারা অ্যাওয়ার করে আপনি করেন, হেলমেট পরেন। এখন অ্যাওয়ার করতে যেয়ে তারা মাঝে মাঝে ফাইন করছে, তারা কেস দিচ্ছে। তো কেস দেওয়াটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ার্নিং, যে আপনি কি হয়ে যান, আপনি অ্যাওয়ার হয়ে যান। ঠিক আছে। তো এই এই কাজটা যারা অথরিটি, যেটা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট যে কমিটি আছে, তারা সেই কাজটা করবে। তো রিস্ক ম্যানেজমেন্টের অবজেক্টিভ এই জায়গা থেকে আমরা লিখতে পারবো না। রিস্ক ম্যানেজমেন্ট যদি আমরা করি তাহলে আপনার বিজনেসের অ্যাসেট প্রটেক্টেড হবে, লস হবে না, ফিজিক্যাল রিসোর্স, ফিনান্সিয়াল সেফগার্ড আপনি পাবেন। তারপর আপনি ডিসিশন মেকিং ভালো হবে, আপনি বেস্ট ডিসিশন নিতে পারবেন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ভালো হবে। আপনার যখন রিস্ক ম্যানেজমেন্ট করবেন, দেখেন রিস্ক ম্যানেজমেন্ট আমরা আগেই পড়ে আসলাম যে রিস্ক ম্যানেজমেন্ট যে ফ্রেমওয়ার্ক হবে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু রেগুলারিটি কমপ্লায়েন্সকে এনশিওর করা হবে। তাহলে আপনার সুন্দরভাবে রেগুলারিটি কমপ্লায়েন্স এনশিওরিং হয়ে যাবে, এটা নিয়ে আপনার আর কোনো প্যারা নেই। কারণ কমপ্লায়েন্স ইস্যু না হলেই তো আপনাকে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আপনার রেগুলাটরি বস যে, সে এসে বলবে তুমি এটা কেন করো না, এটা তো এইভাবে আছে। আপনি এনভায়রনমেন্ট অথরিটি থেকে লোক আসলো, তুমি এটা এইভাবে কেন করো নাই, তো এই জন্য ফাইন করে দিলাম। ফাইন করে দিল, ফাইন করে দিলে তখন আবার আপনাকে আহ আপনার যে সিইও আছে তার উপর লেভেলে যেতে, আমি তো বলিনি যে তুমি এগুলাকে কমপ্লাই করো না, তুমি কমপ্লাই করো, কেন কমপ্লাই করো নি? রিডিউসিং আনসার্টেইনটি, এটাও তো রিস্ক ম্যানেজমেন্টের একটা কি অবজেক্টিভ। ম্যাক্সিমাইজিং অপরচুনিটি, ইমপ্রুভিং স্টেক হোল্ডার কনফিডেন্স। আপনি যখন সুন্দরভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তখন আপনার যারা স্টেক হোল্ডার আছে, সেই স্টেক হোল্ডার কিন্তু আপনার অর্গানাইজেশনের প্রতি তাদের ক্রেডিবিলিটি বাড়বে, তাদের ট্রাস্ট বাড়বে। ইভেন আপনার ট্রান্সপারেন্সি তাদের কাছে কি হবে, বুস্ট আপ হবে। দেখে থাকবেন যে যখন শপিং এ যান, আপনার যদি কোনো দোকানদার বলে যে স্যার এই ড্রেসটা নিয়েন না, এটাতে একটু প্রবলেম আছে, সেটা যে কারণেই বলুন, আপনি সেটার প্রতি আর ফেথ পাবেন না। ঠিক কিনা? এখন আবার ওই দোকানদারের প্রতি আপনার অন্যভাবে ফেথটা বাড়বে, যে না সে তো আমার ভালোর জন্য বলেছে, সে তো ট্রান্সপারেন্ট, ট্রাস্টটা বাড়বে। রিস্ক ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অ্যান্ড পলিসি, আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আর এগুলো দেখবো আমরা। হুম, আজকে এ পর্যন্ত থাকো। স্যার, তাহলে আমরা শিটগুলো কি স্যার এই ক্লাস শেষে না আগামী ক্লাসের পরে পাবো স্যার? ফ্রাইডেতে এটা, আর হচ্ছে আপনার ইটা ওই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, দুইটা সহ পাবেন। তো সিএসআর এর আর কিছু জিনিস আমি পড়াইনি, বাট আমি আরো একটু অ্যাড করে দেবো প্রয়োজনে।
আমি একদিন দেখিয়ে দিব, এই কারণে আমি ওইটা এখনো দেইনি আপনাদের। ধন্যবাদ। সিএসআর থেকে একটা কোশ্চেন মাস্ট হয়, বুঝছেন, ওই চ্যাপ্টারটা থেকে। এই কারণে আমি চাচ্ছি ওইটা স্কোপটা এমন ভাবে দেওয়ার জন্য যেন আপনার কাভার করে, যেভাবে প্রশ্নটা হয় যেন লিস্ট কাভার করে। বলেন কি প্রশ্ন করেছেন? ডিসকাশন, থ্যাংক ইউ সুব্রত খান, আপনাকেও ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, একটা অল্প সময়ের অল্প সেশন নিলাম। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কাজের ফাঁকে, ফ্যামিলির ফাঁকে যেন পড়ালেখাটা কন্টিনিউ করে যান, মানে পড়ালেখার একটা ভাইবে থাকেন। এটা এটা আপনাকে সব সময় মানে লাইভ রাখবে, ইভেন এনকারেজ করবে, মোটিভেট করবে, বুঝতে পারছেন? স্যার যখনই আপনার দেখবেন এই যে ক্লাস শেষ, প্লিজ একটু শেষ করি, যত ক্লাস শেষের দিকে তত দেখেন কিন্তু পার্টিসিপেন্ট ক্লাসে কম, কারণ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এগুলো। শুরুর দিকে একটা ক্রেজিনেস ছিল, আইসিএমতে ভর্তি হয়েছে, করব, আস্তে আস্তে দেখেন যখন আমি বলেছিলাম যে এন্ড অফ দ্য কোর্স আপনার কাছে মনে হবে কোর্সটা ইজি, বাট আমাকে পড়তে হবে, পড়লে আমি পারবো, কিন্তু ওই যে পড়তে হবে ওই কন্টিনিউটিটা হয় না। এই কারণেই কোয়ালিফাই খুব কম করে। হ্যাঁ সরি, কে যেন একটা কিছু বলতে চেয়েছিলেন, আমি আটকে দিয়েছি। স্যার আমি বলতে চেয়েছিলাম যে আমরা অ্যাসাইনমেন্টে যারা দেরিতে জয়েন করছি তারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি। আপনি বলেছিলেন যে এক্সটেনশন হওয়ার পসিবিলিটি আছে, এখন সেটা কি স্যার, কোনো কিছু কি জানেন স্যার এই বিষয়ে? না না না, আমি পসিবিলিটি আছে তা বলিনি। আমি বলেছি যে আপনারা কনসার্ন ডিপার্টমেন্টে একটু রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করলে দেন তারা হয়তো বা করতে পারে, আমি এটা বলেছিলাম। বুঝছি স্যার, এখন সরি আপনাদের আমি পক্ষ থেকে স্যার, যোগাযোগ সরি হয়েছে সরি কিনা। সরি স্যার, না ওইটা না হ্যাঁ স্যার, আমি তাহলে ভুলে ভুলে ফেলেছি। ওইটা আমি স্যার আচ্ছা। যোগাযোগ করেছিলাম ওইখানে, উনারা বলেছে হ্যাঁ, যে জানাবে, কিন্তু কিছুই বলেনি এখন পর্যন্ত। না এখন হয়েছে কি আইসিএমবি একটু সিস্টেমেটিক্যালি চলে, মানে যার যতটুকু জব তার বাইরে বেশি বলতে পারবে না। আমার আপনাদের সাথে যে জবটা দিয়েছে, যে শুধু ক্লাস নেওয়া, এর বাইরে আমি কিচ্ছু করতে পারবো না, বলতে পারবো না। হ্যাঁ, আইসিএমবির অর্গানাইজেশনাল স্ট্রাকচার খুবই ভালো। যে অফিসার ও শুধু মেসেজ আপনাকে দিতে পারবে, ও আপনাকে কোনো ডিসিশন দিতে পারবে না। আপনি যেটা বলেছেন, ও কিন্তু ওই মেসেজটাকে ফরওয়ার্ড করেছে তার টপকে, তার টপ আবার তার টপ আছে। তো এভাবে তারা ডিসকাশন করে তার মাধ্যমে আপনাদেরকে এটা জানাবে। তো এখন সময় যেহেতু চলে যাচ্ছে, আপনাদের একটু আর্লিয়ার জানালে সেটা ভালো, আমি বুঝতে পারছি। সেজন্য আপনারা একটু ফলো আপে রাখবেন যাকে আপনারা রিকোয়েস্ট করেছেন। স্যার অ্যাসাইনমেন্টটা কি ফ্ল্যাগারিজম টেস্ট করা হয় নাকি স্যার এমনিতে নর্মালি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট আমি আসলে অনেস্টলি এই বিষয়ে আমি আসলে জানি না। হ্যাঁ, দুঃখের ঠিক কথা আছে, কি আমার রিকোয়েস্ট